আচ্ছা, মানে ভাবুন তো কি হতো যদি আমরা হঠাৎ করে জানতে পারতাম যে সাফল্যের দিকে আমাদের যে একটা তীব্র আকর্ষণ কাজ করে বা লক্ষ্যের প্রতি ওই যে একটা মোহ, সেটাই আসলে আমাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। হ্যাঁ, এটা শোনা মাত্রই কিন্তু একটা বড়সড় ধাক্কা লাগে। কারণ আমরা তো আমরা তো সবসময় সোশ্যাল মিডিয়া বা টিভির পর্দায় সফল মানুষদের একটা ঝকঝকে হাইলাইটস রিল দেখতেই অভ্যস্ত। মানে ধরুন একজন অলিম্পিক অ্যাথলিট দৌড় শেষ করে যখন সোনা জিতছেন, অথবা কোনো কোম্পানির সিইও একটা বড় ডিল সাইন করে হাত মেলাচ্ছেন, রাইট, ওই মুহূর্তটা যেন পুরোপুরি একটা ম্যাজিকের মতো মনে হয় আমাদের কাছে। ঠিক। কিন্তু ওই যে ঝলমলে 10টা সেকেন্ড, তার পেছনে যে 10,000 ঘন্টার একঘেয়ে, নিরস আর অনেক সময় বেশ যন্ত্রণাদায়ক অনুশীলনের একটা অন্ধকার দিক লুকিয়ে থাকে, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। মানে আমাদের মনে হতে থাকে চূড়ান্ত লক্ষ্যটার দিকে দিন রাত তাকিয়ে থাকলেই বোধহয় ম্যাজিকটা ঘটে যাবে। আর ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ফাঁদটা তৈরি হয়। মানে চূড়ান্ত লক্ষ্যের প্রতি এই যে মোহ, এটা আসলে আমাদের মস্তিষ্কের একটা ট্রিক। মানে মস্তিষ্ক আমাদের সাথে খেলছে। হ্যাঁ, আসলে মানুষের মস্তিষ্ক স্বভাবতই ভবিষ্যতের একটা রঙিন ছবি কল্পনা করতে ভীষণ ভালোবাসে। কারণ সেটা একটা সাময়িক ডোপামিন বা একটা দারুণ আনন্দের অনুভূতি দেয়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন ওই ভবিষ্যতের ছবিটা বর্তমানের কাজের চেয়ে অনেক বেশি বড় হয়ে দাঁড়ায়। মানে ভবিষ্যতের স্বপ্নটাই যখন বর্তমানকে গ্রাস করে নেয়। একদম তাই। ভবিষ্যতের ওই লক্ষ্যের দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের সবসময় মনে হতে থাকে, আমরা তো এখনো সেখানে পৌঁছাইনি। মানে এই যে আমি এই মুহূর্তে কোথায় আছি আর আমি কোথায় যেতে চাই, এই দুয়ের মাঝখানের যে শূন্যস্থান, সেটাই আসলে আমাদের জীবনের সব হতাশা, ক্লান্তি আর মানসিক চাপের জন্ম দেয়। আজকে গভীর আলোচনায় আমরা কিন্তু ঠিক এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটার গভীরে প্রবেশ করতে চাই। আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণের মূল ভিত্তি হল থমাস এম স্টার্নারের লেখা একটা অত্যন্ত যুগান্তকারী বই, দ্য প্র্যাকটিসিং মাইন্ড। দারুণ একটা বই। হ্যাঁ, আর আমাদের আজকের এই সেশনের মূল লক্ষ্য হলো এটা বোঝা যে মানে অসাধারণ সাফল্য জিনিসটা শুধু দিনরাত অমানসিক পরিশ্রম বা ওই জন্মগত প্রতিভার উপর নির্ভর করে না, বরং এটি আসে সম্পূর্ণ বিপরীত একটা জায়গা থেকে, একটা শান্ত, অবিচল আর সম্পূর্ণ প্রক্রিয়ামুখী মন থেকে, তাই তো? ঠিক বলেছেন। আজকের এই বিশ্লেষণে আমরা সোর্স মেটেরিয়াল থেকে খুঁটিয়ে দেখব কিভাবে এই ফলাফলের চিন্তা মাথা থেকে পুরোপুরি মুছে ফেলে আমরা আসলে আমাদের কাজের চূড়ান্ত উৎকর্ষে পৌঁছাতে পারি। চলুন বিষয়টা একটু খুলে বলি। অবশ্যই। স্টার্নারের বইয়ের মূল প্রতিপাদ্যটাই হলো এই প্রক্রিয়ামুখী মানসিকতা, বা যাকে আমরা বলি প্রসেস ওরিয়েন্টেড মাইন্ডসেট। মানে আমরা তো এমন এক সময়ে বাস করছি যেখানে সবকিছু খুব দ্রুত চাই আমাদের। হ্যাঁ, ওই ইনস্ট্যান্ট নুডলসের মতো ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। ঠিক। কিন্তু বইটিতে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে যে কোনো প্রকৃত দক্ষতা বা মাস্টারি আপনি তখনই অর্জন করবেন যখন ফলাফলের প্রতি ওই তীব্র মোহ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে পারবেন। আচ্ছা, একটু দাঁড়ান, এই জায়গাটাতেই আমার একটা বড় খটকা লাগছে। আমরা মানুষ হিসাবে তো স্বভাবতই লক্ষ্যের দিকেই ছুটি। সমাজটাই তো একটা গোল ওরিয়েন্টেড কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, তাই না? ছোটবেলা থেকেই তো আমাদের শেখানো হয় ভালো রেজাল্ট করতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে। হ্যাঁ, আমাদের পুরো কন্ডিশনিংটাই ওরকম। তাহলে ফলাফল কি হবে সেটা মাথা থেকে পুরোপুরি বের করে দিয়ে একটা মানুষ প্রতিদিন সকালে উঠে কাজ করবে কিভাবে? মানে অনুপ্রেরণা বা মোটিভেশন তো ওই লক্ষ্য থেকেই আসার কথা। এখানেই অনুপ্রেরণা আর মানসিক চাপের ভেতরের যে অত্যন্ত সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা বুঝতে হবে। লক্ষ্য অবশ্যই দরকার, কিন্তু সেটা শুধু আপনার দিক নির্ধারণ করার জন্য। ধরুন আপনি একটা জাহাজের ক্যাপ্টেন। আচ্ছা, তো আপনি জানেন আপনাকে কোন বন্দরে যেতে হবে, সেটাই আপনার লক্ষ্য। কিন্তু একবার দিক ঠিক হয়ে যাবার পর আপনি যদি সব সময় শুধু দূরবীন দিয়ে ওই বন্দরের দিকেই তাকিয়ে থাকেন, তাহলে তো জাহাজ সামনের পাহাড় বা বরফের চাইর সাথে ধাক্কা খাবে। এক্স্যাক্টলি। তখন আপনার পুরো মনোযোগ থাকতে হবে জাহাজের স্টিয়ারিং, বাতাসের গতি আর বর্তমান ঢেউয়ের ওপর। তরুণ বিরাট কোহলির উদাহরণটা যদি আমরা একটু দেখি, বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, সোর্সে ওনার কথা খুব সুন্দর করে বলা আছে। রাইট। যখন তিনি নেটে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতেন, প্রতিটি বল খেলার সময় কি তার মাথায় সেঞ্চুরি করার চিন্তা ঘুরপাক খেত বলে আপনার মনে হয়? সেঞ্চুরির কথা ভাবলে তো ওই 140 কিলোমিটার গতির বলটা চোখে পড়ারই কথা নয়। ঠিক এই জায়গাটাই হলো মেকানিজম। একটা বল যখন 140 কিলোমিটার বেগে ধেয়ে আসছে, তখন মস্তিষ্ককে তার 100% প্রসেসিং পাওয়ার ব্যবহার করতে হয় বলের সেম পিচ আর সুইং বোঝার জন্য।
মানে একটু এদিক ওদিক হওয়া যাবে না। একদম না। যদি মস্তিষ্কের ওই মনোযোগের 20% আমাকে সেঞ্চুরি করতে হবে বা আউট হলে মিডিয়া কি বলবে এই চিন্তায় খরচ হয়ে যায়, তাহলে বর্তমানের কাজটা করার জন্য মস্তিষ্কের কাছে যথেষ্ট শক্তিই থাকে না। ওয়াও, তার মানে কোহলির ফোকাস শুধু সেঞ্চুরির উপর ছিল না। না, তার ফোকাস ছিল প্রতিটি নির্দিষ্ট বল কিভাবে নিখুঁতভাবে খেলা যায়, পায়ের পজিশন ঠিক আছে কিনা, ব্যাটের সুইং কেমন হচ্ছে, এই পদ্ধতি বা প্রক্রিয়ার ওপর। আর যখন প্রক্রিয়া নিখুঁত হয় তখন সেঞ্চুরিটা সেই প্রক্রিয়ার একটা স্বাভাবিক বাই প্রোডাক্ট হিসেবে এমনিতেই চলে আসে। মানে লক্ষ্যের চিন্তাটা আমাদের মস্তিষ্কের একটা বিরাট অংশ দখল করে রেখে বর্তমান কাজের মানটাই কমিয়ে দেয়। আমি যদি এটাকে সাধারণ পড়াশোনার ক্ষেত্রে মিলিয়ে দেখি, তাহলে আইআইটি বা অন্যান্য কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা টপার হন তাদের মেকানিজমটাও কি একই রকম? কারণ আমাদের তো অনেক সময় মনে হয় তারা বোধহয় জন্মগত জিনিয়াস। এই জন্মগত জিনিয়াস ধারণাটাই একটা বিশাল বড় মিথ। সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে এটা দেখানো হয়েছে যে তাদের আসল শক্তিটা শুধু মেধায় নয়, বরং ওই পড়ার প্রক্রিয়ার প্রতি তাদের একাগ্রতায়। তার মানে তারা রেজাল্ট নিয়ে ভাবেন না? না, তাদের মনোযোগটা থাকে কনসেপ্টগুলো পরিষ্কার করার দিকে। যখন তারা কোনো জটিল গাণিতিক সমস্যা সমাধান করেন তখন তারা এটা ভাবেন না যে আমাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হতেই হবে, বরং তারা ভাবেন আচ্ছা এই গাণিতিক সমস্যাটার পেছনের যুক্তিটা কি। এই যে বর্তমান মুহূর্তের কাজের সাথে পুরোপুরি যুক্ত থাকা, এটাই বোধহয় তাদের অন্যদের চেয়ে কয়েক যোজন এগিয়ে দেয়। একদম ঠিক। কিন্তু ইউপিএসসি বা ওরকম সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির মতো বিশাল সিলেবাসের ক্ষেত্রে ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। মানে এই পরীক্ষায় তো সিলেবাসের পাহাড়, আর তার সাথে যোগ হয় ভয়ঙ্কর মানসিক চাপ। হ্যাঁ, সেটা তো বটেই। সমাজ কি বলবে? আমার এত বছরের পরিশ্রম কি বৃথা যাবে? এই যে ভয়, এই ভয়টাই তো অনেককে দিনের পর দিন পড়ার টেবিলে আটকে রাখে বলে মনে হয়। আপনি যে ভয়ের কথা বলছেন সেটা সাময়িকভাবে কাউকে হয়তো টেবিলে বসিয়ে রাখতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর। ক্ষতিকর কিভাবে? কারণ যখন আমরা ভয়ের দ্বারা চালিত হই তখন আমাদের শরীরে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোন দীর্ঘমেয়াদে আমাদের স্মৃতিশক্তি এবং নতুন কিছু শেখার ক্ষমতা একদম কমিয়ে দেয়। সর্বনাশ। মানে মন পড়ে থাকে 1 বছর পরের চূড়ান্ত ফলাফলের তালিকায়, আর এদিকে বর্তমানে পড়াটা নষ্ট হচ্ছে। রাইট। স্টোনার দেখাচ্ছেন চূড়ান্ত ফলাফলের এই চিন্তাটাকে যদি সচেতনভাবে দূরে সরিয়ে রাখা যায় আর শুধুমাত্র আজকের পড়ার নির্দিষ্ট টপিকটাতে ডুবে যাওয়া যায়, তাহলে প্রস্তুতির ওই প্রবল অ্যাংজাইটি বা দুশ্চিন্তা ম্যাজিকের মতো কমে যায়। ভবিষ্যতের ভয়ের জগৎ থেকে মনটাকে টেনে বর্তমানে নিয়ে আসাই তাহলে আসল কৌশল। ঠিক। এতে মস্তিষ্ক শান্ত থাকে, রিল্যাক্সড থাকে এবং অনেক দ্রুত তথ্য গ্রহণ করতে পারে। বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে ভয় না পেয়ে শুধু নিজের পায়ের সামনের একটা মাত্র পদক্ষেপের দিকে তাকাতে হবে। কিন্তু বর্তমানে ফোকাস করাটা শুনতে যতটা থিওরিটিক্যালি সহজ মনে হচ্ছে, বাস্তবে তো ততটাই কঠিন। হ্যাঁ, তা তো বটেই। কারণ আমাদের মন তো অনবরত বিক্ষিপ্ত হয়। আর শুধু বাইরের ওই সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন নয়, আমি তো বলবো আমাদের মাথার ভেতরের কোলাহল আরও অনেক বেশি শক্তিশালী। আমরা যখন শান্ত হয়ে বসি তখনই তো মাথার ভেতরে হাজারটা চিন্তা ঘুরপাক খায়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ভেতরের কোলাহলের এই দিকটা স্টার্নারের বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন বাইরের কোনো স্ক্রিন নয়, বরং আমাদের নিজের মনের ভেতরের ওই আত্মসমালোচক কণ্ঠস্বর। হ্যাঁ, ওই যে ভেতর থেকে কেউ একজন ক্রমাগত বলতে থাকে আমি যথেষ্ট ভালো নই বা আমার দ্বারা এই কাজটা হবে না। একদম। অথবা আমি তো আগেরবারও ব্যর্থ হয়েছিলাম। স্টার্নারের বিশ্লেষণ অনুযায়ী এই ভেতরের কোলাহল থামানোর প্রথম শর্তই হল এই মনস্তাত্ত্বিক সত্যটা উপলব্ধি করা যে আমরা আসলে ওই কণ্ঠস্বরটা নই। একটু থামাবো আপনাকে এখানে। আমরা ওই কণ্ঠস্বর নই, তাহলে আমরা কে? আমার মাথার ভেতরে চিন্তায় যদি আমি না হই, তাহলে আমার অস্তিত্ব কোথায়? এটা তো অনেকটা সাইকোলজিক্যাল থ্রিলারের মতো শোনাচ্ছে। হ্যাঁ, বিষয়টা গভীরভাবে ভাবলে কিন্তু অত্যন্ত যৌক্তিক। আমরা হলাম সেই চিন্তাগুলোর সাক্ষী বা পর্যবেক্ষক। মেঘের মতো চিন্তা আসবে আর যাবে, আমরা শুধু দূর থেকে তা দেখব। আচ্ছা, আমি যদি একটা আধুনিক উপমা ব্যবহার করি, ব্যাপারটা কি অনেকটা আমাদের স্মার্টফোনের মতো? মানে ধরুন আমি হলাম স্মার্টফোনের অপারেটিং সিস্টেম, আর এই যে নেতিবাচক চিন্তাগুলো বা আমার দ্বারা হবে না জাতীয় কথাগুলো, হ্যাঁ, বলুন।
এগুলো হলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কিছু অপ্রয়োজনীয় অ্যাপ বা স্প্যাম নোটিফিকেশন, যেগুলো শুধু শুধু আমার ব্যাটারি নষ্ট করছে। চমৎকার একটা উপমা। ঠিক তাই, আপনি ওই স্প্যাম নোটিফিকেশনগুলো নন। আপনি যদি ওই নেতিবাচক চিন্তাগুলোর সাথে নিজেকে একাকার করে ফেলেন, মানে স্প্যাম নোটিফিকেশনটাকে নিজের আসল রূপ বলে ধরে নেন, তাহলেই বিপদ। রাইট। আমাদের শুধু দূর থেকে আমাদের ওই চিন্তাগুলোকে দেখতে শিখতে হবে, কোনো রকম বিচার বা জাজমেন্ট ছাড়া। আর যখনই আমরা কোনো চিন্তাকে দূর থেকে পর্যবেক্ষণ করি, তখন সেই চিন্তাগুলো আমাদের আবেগের উপর তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। তার মানে যদি মনের ভেতর থেকে আওয়াজ আসে তুমি পারবে না, তখন তার সাথে বসে বসে তর্ক না করা, কারণ তর্ক করতে গেলেই তো আমি ওই অ্যাপটার ভিতরে ঢুকে গেলাম। একদম তাই। বরং আমাকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে বলতে হবে, ও আচ্ছা, আমার মনে এখন একটা না পারার চিন্তা এসেছে, ঠিক আছে, আসুক। এই যে নিজেকে বিচার না করে নিরাসক্তভাবে দেখার ক্ষমতা, এটাই হলো মননশীলতা বা মাইন্ডফুলনেসের চূড়ান্ত প্রয়োগ। এখানে সোর্স ম্যাটেরিয়াল থেকে একজন নৃত্যশিল্পীর উদাহরণটা ভীষণ প্রাসঙ্গিক। হ্যাঁ, ওনার গল্পটা বেশ ইন্টারেস্টিং। যখন তিনি স্টেজে নাচছেন, তখন যদি তার পায়ে একটা ছোট্ট ভুল হয়, আর তিনি যদি মনের ভেতরের সমালোচকের কথা শুনতে শুরু করেন যে ইস, মুদ্রাটা ভুল হয়ে গেল, দর্শকরা কি ভাবছে, তখন তার শরীরে কি ঘটে জানেন? আমার তো ধারণা তখন তার ফোকাস বর্তমানের নাচ থেকে সরে গিয়ে অতীতের ভুলের দিকে চলে যায়, ফলে পরের স্টেপগুলোও ভুল হতে থাকে। এর পেছনে একটা সুন্দর নিউরোলজিক্যাল মেকানিজম আছে আসলে। যখনই তিনি ভুল নিয়ে অতিরিক্ত বিচার বিশ্লেষণ শুরু করেন, তখন তার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক অংশটা বেশি সক্রিয় হয়ে ওঠে, আর সেটা শরীরের মাসল মেমোরি বা পেশির স্বাভাবিক ছন্দে বাধা দেয়। ওহ আচ্ছা, তার মানে ওভারথিংকিং করলে মাসল মেমোরি কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তাই। ফলে পুরো পারফরম্যান্সের ছন্দ কেটে যায়। কিন্তু তিনি যদি ওই বিচারবুদ্ধি বা জাজমেন্টটা সরিয়ে রেখে ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে তৎক্ষণাৎ শুধু মুদ্রা, তাল আর এক্সপ্রেশনের দিকে মন ফিরিয়ে আনেন, তখন তার শরীর আবার মাসল মেমোরির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। মানে পারফরম্যান্স তখন অনেক বেশি স্বাভাবিক এবং সুন্দর হয়। হ্যাঁ, নিজের কাজের কোনো সমালোচনা না করে শুধু সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করে যাওয়া, ওয়ার্নার একেই বলেছেন প্র্যাকটিসিং মাইন্ড বা অভ্যাসী মানসিকতা। কিন্তু এই যে নিজের ভেতরে সমালোচককে চুপ করানো বা ওই স্প্যাম নোটিফিকেশনগুলোকে ইগনোর করে বারবার বর্তমানে ফিরে আসা, এটার জন্য তো প্রচণ্ড মানসিক জোর আর শৃঙ্খলা প্রয়োজন, মানে ডিসিপ্লিন লাগবে তো। হ্যাঁ, আর এখানেই তো সবচেয়ে বড় মুশকিলটা হয়। একদম। আমরা তো প্রায় একটা নতুন কাজ শুরু করার আগে প্রচণ্ড আলসেমি বা ভয় বোধ করি। অনেকেই তো বিশ্বাস করেন যে শৃঙ্খলা বোধ হয় চোখের মণির রঙের মতো একটা জন্মগত ব্যাপার, যেটা কয়েকজনের আছে আর বাকিদের নেই। হ্যাঁ, অনেকেই এটা ভাবেন। তাহলে একজন সাধারণ মানুষ যার ভেতরে এই মুহূর্তে কোনো ডিসিপ্লিন নেই, সে এই শৃঙ্খলা তৈরি করবে কিভাবে? শৃঙ্খলা সম্পর্কে আমাদের এই ভ্রান্ত ধারণাটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে দেয়। স্টার্নার অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে শৃঙ্খলা মোটেও কোনো জন্মগত গুণ বা ডিএনএর ব্যাপার নয়। তাহলে এটা কি? এটি হলো জিম করার মতো বা মাসেল তৈরির মতো একটা সম্পূর্ণ যান্ত্রিক প্রক্রিয়া। একদিনে যেমন কেউ 100 কেজি ওজন তুলতে পারে না, তেমনি একদিনে কেউ সম্পূর্ণ শৃঙ্খলা পরায়ণ হতে পারে না। এটি ছোট ছোট ধাপে আর অসীম ধৈর্যের মাধ্যমে অর্জন করতে হয়। এই ছোট ছোট ধাপের বিষয়টা আমাদের জয়পুরের সেই বাবার উদাহরণটা খুব সুন্দরভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যিনি তার সন্তানের নিট কোচিংয়ের জন্য অত্যন্ত ধৈর্যের সাথে টাকা জমাছিলেন। ওই বাবার উদাহরণটা সত্যি অত্যন্ত শক্তিশালী, কারণ সেই বাবা কিন্তু একদিনে বিপুল পরিমাণ টাকা জোগাড় করার অবাস্তব কথা একবারও ভাবেননি। তিনি জানতেন সেটা সম্ভব নয়। হ্যাঁ, তিনি অত্যন্ত ধৈর্যের সাথে প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়েছেন। ঠিক, এই যে প্রতিদিন নিয়ম করে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে অত্যন্ত ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নেয়া, কোনো রকম হতাশা বা অধৈর্য না হয়ে, এটাই হলো শৃঙ্খলার আসল রূপ। মস্তিষ্ক যখন দেখে যে পদক্ষেপটা খুবই ছোট, তখন সে আর ভয় পায় না। এই যে আপনি মস্তিষ্কের ভয় পাওয়ার কথা বললেন, এটা খুব ইন্টারেস্টিং। আমি দেখেছি যখনই কোনো নতুন বা একটু কঠিন কাজ শুরু করতে যাই, তখনই মনের ভেতর একটা প্রবল বাধা বা যাকে বলে রেজিস্ট্যান্স তৈরি হয়। হ্যাঁ, সবারই হয় এটা। কাজটা জরুরি জানা সত্ত্বেও শুরু করতে ইচ্ছা করে না, মনে হয় আজ থাক, কাল থেকে শুরু করব। এই যে অনীহা, এর পেছনের বিজ্ঞানটা কি? এর পেছনে রয়েছে আমাদের বিবর্তনের ইতিহাস।
মানে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যাতে সে সবসময় ক্যালোরি বা শক্তি সঞ্চয় করে রাখতে পারে। নতুন বা কঠিন কোনো কাজ শুরু করতে গেলে তো মস্তিষ্কের অনেক বেশি শক্তি খরচ হয়, তাই মস্তিষ্ক সবসময় চায় ওই কাজটা এড়িয়ে যেতে। আচ্ছা, তার মানে এই প্রতিরোধ বা অনীহা বাস্তব কোনো বিপদ নয়। একদমই না, এটি মস্তিষ্ক দিয়ে তৈরি একটা নেতিবাচক অনুভূতি মাত্র, একটা ফলস অ্যালার্ম বলতে পারেন। আমরা কাজটা কঠিন বলে পিছিয়ে যাই না, বরং কাজটা শুরু করার সময় যে অস্বস্তিটা হবে মস্তিষ্ক সেই অস্বস্তির ভয়ে আমাদের পিছিয়ে দেয়। তাহলে এই ফলস অ্যালার্ম বন্ধ করার উপায় কি? মস্তিষ্ককে ধোঁকা দেওয়া? মানে ধরুন আমাকে একটা বিশাল থিসিস পেপার পড়ে শেষ করতে হবে আর আমি সেটা দেখে ভয় পাচ্ছি, তখন কি আমার নিজেকে বলা উচিত যে আমি পুরো থিসিস পড়ব না, আমি শুধু প্রথম প্যারাগ্রাফটা পড়ব? হ্যাঁ, বলা যেতেই পারে। বা ধরুন প্রতিদিন দৌড়ানোর অভ্যাস করতে চাই কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছা করছে না, তখন মস্তিষ্ককে বলা আমি দৌড়াবো না, আমি শুধু দৌড়ানোর জুতো জোড়া পায়ে পরব, এটা কি কাজ করবে? একদম কাজ করবে। এই চরম মাইক্রো স্টেপস বা অত্যন্ত ছোট পদক্ষেপগুলোই হলো মস্তিষ্কের ওই ফলস অ্যালার্মকে বাইপাস করার সবচেয়ে কার্যকর উপায়। মস্তিষ্ক যখন দেখে যে কাজটা শুধু জুতো পরা পর্যন্তই সীমাবদ্ধ, তখন সে আর কোনো প্রতিরোধ বা রেজিস্ট্যান্স তৈরি করে না। দারুণ একটা হ্যাক তো এটা। হ্যাঁ, কিন্তু স্টার্নারের বইয়ে সবচেয়ে বৈপ্লবিক ধারণাটা এর পরে আসে। তিনি বলেন এই যে মনের ভেতরের প্রতিরোধ, এটা কি শুধু এড়িয়ে যাওয়াই শেষ কথা নয়, চাইলে এই প্রতিরোধটাকেই আমাদের অনুশীলনের মূল অংশে পরিণত করা সম্ভব। একটু বুঝিয়ে বলবেন? সোর্স মেটেরিয়ালে একজন তবলাবাদকের উদাহরণ দেওয়া হয়েছে, যিনি রেওয়াজ করছেন আর দীর্ঘক্ষণ বাজানোর ফলে তার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। একটু থামাবো, হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে তবুও তিনি বাজিয়ে যাচ্ছেন। এটা তো অনেকটা ওই বর্তমানের বিষাক্ত হাসল কালচার বা অতিরিক্ত পরিশ্রমের ধারণার মতো শোনাচ্ছে, যেখানে বলা হয় শারীরিক ক্ষতি হলেও কাজ থামানো যাবে না। বইটা কি তাহলে সেই দিকে ইঙ্গিত করছে? না না, বিষয়টা মোটেও তা নয়। এখানে শারীরিক ক্ষতি করে রক্ত ঝরানোর কথা বলা হচ্ছে না, এখানে ফোকাস করা হচ্ছে ওই মানসিক প্রতিরোধের ওপর। সাধারণ মন যখন ব্যথার মুখোমুখি হয় তখন সে ব্যথাটাকে খারাপ বা অসহ বলে একটা লেবেল সেটে দেয়। হ্যাঁ, আর তৎক্ষণাৎ কাজটা ছেড়ে দিতে চায়। ঠিক, কিন্তু প্র্যাকটিসিং মাইন্ড বা অভ্যাসী মন কি করবে? সে ব্যথাটাকে লেবেল দেবে না, সে শুধু ব্যথার অনুভূতিটাকে নিরাসক্তভাবে পর্যবেক্ষণ করবে। কোথায় ব্যথা হচ্ছে, কেমন লাগছে, এটাকে শুধু একটা শারীরিক অনুভূতি হিসেবে গ্রহণ করবে। ব্যথার ফলে মনের ভেতরে যে ছেড়ে দেওয়ার বা পালিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা তৈরি হচ্ছিল, তিনি সেই ইচ্ছাটাকে দূর থেকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। ওয়াও! তার মানে বাধাটা যখন আসবে তখন বাধার সাথে লড়াই না করে বাধার অস্তিত্বটাকে স্বীকার করে নিয়ে সেই অস্বস্তিকর মুহূর্তটাতেই থাকার চেষ্টা করা। একদম। তাহলে প্রতিরোধটাই আমার শত্রু না হয়ে আমার বন্ধু হয়ে গেল। কাজ ছেড়ে দেওয়ার যে মানসিক তাড়না, সেটাকে পর্যবেক্ষণ করাটাই হয়ে দাঁড়ালো আমার প্র্যাকটিসের একটা অংশ। ঠিক ধরেছেন, এই মানসিক স্থিরতা অর্জন করাটাই হলো আসল মাস্টারি। আর যদি আমরা বিষয়টা আরও বড় ক্যানভাসে দেখি, এই অভ্যাসী মানসিকতা শুধু যে কোনো নির্দিষ্ট কঠিন দক্ষতা শেখা, যেমন তবলা বাজানো, কোডিং শেখা বা কোনো পরীক্ষা পাশের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়। তাহলে এটা আর কোথায় কাজে লাগে? এটি প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার মতো একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। দৈনন্দিন জীবনের সাধারণ কাজের ক্ষেত্রে এর প্রয়োগটা ঠিক কেমন হতে পারে? কারণ সাধারণ মানুষের জীবন তো আর সবসময় মঞ্চের পারফরমেন্স বা অলিম্পিকের ফাইনাল নয়, তাই না? তা তো বটেই। ধরুন লখনৌয়ের সেই অভিজ্ঞ শিক্ষকের কথা, যার কথা সোর্সে উল্লেখ আছে, যিনি বছরের পর বছর ধরে অসীম ধৈর্য নিয়ে তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। তিনি কিন্তু প্রতিদিন ক্লাসে গিয়ে এটা ভাবেন না যে কবে তিনি রিটায়ার করবেন বা কবে তিনি শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পাবেন। তিনি শুধু ওই 40 মিনিটের পড়ানোর প্রক্রিয়াটাতে সম্পূর্ণভাবে ডুবে থাকেন। একদম। আবার রাস্তার মোড়ের সেই চাওয়ালার কথা ভাবুন, যিনি প্রতিদিন ভোরে উঠে নিখুঁত এক কাপ চা বানানোর চেষ্টা করেন। তিনি তার কাজের প্রতিটা ধাপ, মানে জল ফোটানো থেকে শুরু করে চা পাতা দেওয়া পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে করেন। এই বর্তমানে যুক্ত থাকার কারণেই তাদের কাজের মান এত উন্নত হয়। আচ্ছা, তার মানে কাজটা ছোট না বড় সেটা বিষয় নয়, বিষয়টা হলো মনোযোগের গুণগত মান। ঠিক। এমনকি ব্যাঙ্গালোরের সেই স্টার্টআপ ফাউন্ডারের উদাহরণটাও তো এখানে দারুণভাবে খাটে।
হ্যাঁ, যার চারপাশে প্রতিদিন হাজারো সমস্যা, ইনভেস্টরদের চাপ, কর্মীদের সামলানো, আবার ডেডলাইনও আছে। রাইট। তিনি যদি সারাদিন শুধু কোম্পানির ভ্যালুয়েশন বা ভবিষ্যতের রেজাল্ট নিয়ে ভাবেন, তাহলে তো মানসিক চাপেই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই কর্টিসল রিলিজের কারণে। একদম। সেই ফাউন্ডারকে অবচেতনভাবেই এই প্র্যাকটিসিং মাইন্ড অনুসরণ করতে হয়। ভবিষ্যতের কাল্পনিক বিপদ নিয়ে চিন্তা করলে মস্তিষ্কের যে কগনিটিভ লোড বা মানসিক বোঝা পারে, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে। তাই তাকে ঠান্ডা মাথায় বর্তমান মুহূর্তের একটা নির্দিষ্ট সমস্যার উপর পুরো মনোযোগ দিয়ে সমাধান বের করতে হয়। তার মানে বর্তমানে ফোকাস করাটা শুধু শান্তির জন্য নয়, সার্ভাইভালের জন্য জরুরি। অবশ্যই। স্টার্নারের মতে বর্তমানে সম্পূর্ণভাবে যুক্ত থাকার স্বাভাবিক ফলই হল অগ্রগতি। আপনাকে প্রোগ্রেস বা অগ্রগতির পেছনে দৌড়তে হবে না, আপনি শুধু প্রসেস বা প্রক্রিয়ার সাথে যুক্ত থাকুন। প্রোগ্রেস আপনার ছায়াসঙ্গী হয়ে এমনিতেই চলে আসবে। তো আমাদের আজকের এই পুরো আলোচনা নির্যাস তাহলে কি দাঁড়াচ্ছে? অসাধারণ সাফল্যের জন্য আমাদের নিজেদের রাতারাতি আমূল বদলে ফেলার কোনো দরকার নেই, কোনো সুপার পাওয়ার বা ঐশ্বরিক ক্ষমতারও প্রয়োজন নেই। একদমই না। আসল কাজটা খুবই সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী। শুধু বারবার অবিরামভাবে বর্তমান মুহূর্তে ফিরে আসার অনুশীলন করা। যখনই মন ভবিষ্যতের ফলাফলের চিন্তায় বা অতীতের ভুলের অনুশোচনায় হারিয়ে যাবে, ওই স্প্যাম নোটিফিকেশনগুলো যখন বিরক্ত করবে, তখনই কোনো বিচার না করে খুব আলতো করে মনটাকে হাত ধরে আবার এই মুহূর্তের কাজটায় ফিরিয়ে আনা। এটাই এই পুরো দর্শনের সবচেয়ে প্রশান্তিদায়ক বার্তা। নিজেকে যাচ না করা, ফলাফলের উদ্বেগ দূরে সরিয়ে প্রক্রিয়ায় মন দেওয়া, আর ছোট ছোট পদক্ষেপে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। এই অত্যন্ত সাধারণ জিনিসগুলোই মানুষের জীবনে অসাধারণ সব পরিবর্তন আনতে পারে। আজকের এই গভীর আলোচনা সত্যি আমাদের প্রথাগত চিন্তার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। রাতারাতি সাফল্যের মিথ ভেঙে আমরা দেখলাম কিভাবে চূড়ান্ত লক্ষ্যের মোহ আমাদের পেছনের দিকে টেনে ধরে। আমরা জানলাম কিভাবে মনের ভেতরের সমালোচক কণ্ঠে শুধু সাক্ষী হতে হয়, তার সাথে একাত্ম হতে নেই। হ্যাঁ, ওই অবজারভার বা সাক্ষী হওয়াটা খুব জরুরি। আর আমরা এটাও বুঝলাম কিভাবে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে মস্তিষ্ককে শান্ত রেখে শৃঙ্খলা তৈরি করা যায় এবং মানসিক প্রতিরোধকেই অনুশীলনের অস্ত্রে পরিণত করা যায়। তো আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে সোর্স মেটেরিয়াল থেকে উঠে আসা একটা অত্যন্ত গভীর এবং ভাবনামূলক প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। আচ্ছা, সেটা কি? একটু ভেবে দেখুন তো, যদি এই অভ্যাসী মানসিকতায় আমরা শুধু বড় বড় কাজের ক্ষেত্রে নয়, জীবনের অত্যন্ত সাধারণ এবং একঘেয়ে কাজগুলোর ক্ষেত্রেও প্রয়োগ করি। যেমন ধরুন, বাসন মাজা, ঘর পরিষ্কার করা বা সকালে উঠে দাঁত ব্রাশ করা। বা দারুণ একটা পয়েন্ট এটা। যদি এই কাজগুলো করার সময় অন্য কোনো চিন্তা না করে, কাজটা কখন শেষ হবে সেই বিরক্তি না রেখে, কোনো রকম বিচার না করে শুধু কাজটা করার জন্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা হয়, তবে কি সেটা আমাদের দৈনন্দিন জীবনের ওই একঘেয়েমিকে চিরতরে দূর করে এমন কোনো অপ্রত্যাশিত গভীর প্রশান্তি এনে দিতে পারে যা আগে কখনো অনুভব করা যায়নি? এটা সত্যি নিজে থেকে পরীক্ষা করে দেখার মতো একটা ব্যাপার। সাফল্যের ওই ঝকঝকে হাইলাইট রিল খোঁজার বদলে হয়তো প্রতিদিনের এই অত্যন্ত সাধারণ মুহূর্তের ছোট ছোট তুলির আঁচড়গুলোতেই লুকিয়ে আছে আমাদের জীবনের আসল মাস্টারপিস। এই প্রশ্নটি আমাদের সবার ভাবনার জন্যই থেকে যায়।